একটা এত রেসপেক্টেড আইপিএস অফিসার অজয় পাল শর্মার এগেনস্টে এত ঘৃণ্য ভিডিও করেছেন। আমি দেখিও নি কি ঘৃণ্য ভিডিও করেছেন, তবে যদি করে থাকেন তার ফল কনসিকুয়েন্স আছেই, সেটা আপনাকে ভুগতে হবে। তখন আপনি কিভাবে সামলাবেন সেটা আপনার ব্যাপার। বলছি, কারুর পার্সোনাল জীবনটাকে টানা তার কর্মক্ষেত্রে, সেটা গুরুতর অন্যায় ভারতবর্ষের আইনের চোখে, এটুকুনি আমি অন্তত জানি। এবং সেই ক্ষেত্রে শ্রী অজয় পাল শর্মা আইপিএস, তার কর্মক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি বলেই আজকে তিনি 18 মাসে 75টা এনকাউন্টার করেছেন এবং প্রচুর এনকাউন্টারের নেতৃত্ব দিয়েছেন। সেইখানে প্রত্যেকটা জায়গায় তিনি আইনের সঠিক দিকে ছিলেন বলেই তাই আজকে তাকে কেউ কোনোভাবে তার এগেনস্টে একটা কথা পর্যন্ত বলতে পারেনি, মামলায় অভিযুক্ত করা তো দূরের কথা। মানে হি ইজ আ ওয়েল ডেকোরেটেড আইপিএস অফিসার এবং উনি 18 মাসে প্রায় 75টা এনকাউন্টার করেছেন। হি ইজ আ এনকাউন্টার স্পেশালিস্ট অ্যাজ ওয়েল, এবং তার সঙ্গে প্রচুর এনকাউন্টারের উনি লিড দিয়েছেন। এই অজয় পাল শর্মা, আইপিএস অজয় পাল শর্মা, ইনি এত জনপ্রিয়, আপনি যদি দেখেন এনার সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা, অবাক হয়ে যাবেন। এবং তার সঙ্গে এনার কর্মপদ্ধতি, যদি তার মধ্যে ভুলভ্রান্তি থাকতো, ত্রুটি থাকতো, তাহলে আজকে ইনি অন্ধকারে বিলীন হয়ে যেতেন। যদি দেখে যে বদ্ধপরিকর অ্যাডমিনিস্ট্রেশন এদেরকে দাবাং দাবাই দিতে, তো সেইখানে তারা ভরসা পাবেই এবং ভরসা পেয়ে প্রচুর সংখ্যায় ভোট নিয়ে দিতে আসবে। এইটাই ওই ভয়টা চেপে বসেছে এখানে শাসক দলের উপরে এবং ওই ক্রিমিনালদের উপর। আজকে তো আইপিএস অজয় পাল শর্মাকে আসার প্রয়োজনই পড়তো না, যদি রাজ্য সরকার তার যার এগেনস্টে কথা বলা হচ্ছে এই জাহাঙ্গীর, তার এগেনস্টে ব্যবস্থা নিত যথাযথ। যখন অজয় পাল শর্মা জাহাঙ্গীরের বাড়ি খুঁজতে যাচ্ছেন, তাকে বাড়ির অ্যাড্রেস বলতে চাইছে না, এমনকি তিনি যখন বাড়িতে পৌঁছে গেছেন সেই সময় পর্যন্ত বাড়ির অ্যাড্রেস বলতে চাইছে না। আইপিএস অজয় পাল শর্মার এখানে ভূমিকাটা কি? আইপিএস অজয় পাল শর্মা তো এসছে নির্বাচন কমিশনের নির্দেশে, নির্বাচন কমিশনকে ধরুন। আমি এটাই বলবো মহুয়া মৈত্রকে, আমি জানি না আপনি কিভাবে জেপি মর্গান চেজে কাজ পেয়েছিলেন, আমি এটা জানি না, সত্যিই তাই। আমার জেপি মর্গান চেজ অব্দি ঘোরা আছে, তো আমি জানি না উনি জেপি মর্গান চেজে কিভাবে কাজ পেয়েছিলেন। আর সেই জন্যই জেপি মর্গান চেজ ছেড়ে উনি আজকে রাজনীতিতে আসতে বাধ্য হয়েছেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। এটা আমি মহুয়া মৈত্রের কাছেই রাখলাম। আর দ্বিতীয়ত আর একটা জিনিস বলবো মহুয়া মিত্রকে, যে কাঁচের ঘরে বাস করেন তো আপনিও যে কি করছেন জনতাও সেটা দেখছে, আমিও দেখছি, সবাই দেখছে। তো সেই জন্য কাঁচের ঘরে বাস করেন, ঢিলটা প্রস্তুত রাখছেন যাতে কাঁচে কেউ না মারে, কিন্তু দুঃখের বিষয় ঢিল আপনাদের কাছে খুব কম হয়ে গেছে। সেই জন্যই আজকে আপনারা একটা এত রেসপেক্টেড আইপিএস অফিসার অজয় পাল শর্মার এগেনস্টে এত ঘৃণ্য ভিডিও করেছেন। আমি দেখিও নি কি ঘৃণ্য ভিডিও করেছেন, তবে যদি করে থাকেন তার ফল কনসিকুয়েন্স আছেই, সেটা আপনাকে ভুগতে হবে। তখন আপনি কিভাবে সামলাবেন সেটা আপনার ব্যাপার। তার থেকে উইথড্র করে নেবেন কি স্বাভাবিক পথে চলবেন, আইনের পথে চলবেন, সেটা আপনি বাঁচবেন, আমি বলার তো কেউ নই। কিন্তু একদম বেসিক ব্যাপার বলছি, কারুর পার্সোনাল জীবনটাকে টানা তার কর্মক্ষেত্রে, সেটা গুরুতর অন্যায় ভারতবর্ষের আইনের চোখে, এটুকুনি আমি অন্তত জানি। এবং সেই ক্ষেত্রে শ্রী অজয় পাল শর্মা আইপিএস, তার কর্মক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি বলেই আজকে তিনি 18 মাসে 75টা এনকাউন্টার করেছেন এবং প্রচুর এনকাউন্টারের নেতৃত্ব দিয়েছেন। সেইখানে প্রত্যেকটা জায়গায় তিনি আইনের সঠিক দিকে ছিলেন বলেই তাই আজকে তাকে কেউ কোনোভাবে তার এগেনস্টে একটা কথা পর্যন্ত বলতে পারেনি, মামলায় অভিযুক্ত করা তো দূরের কথা। লঙ্ঘন করছে সেই নিয়ে হাইকোর্টে মামলা অবধি হয়ে গেল। কিসের বিধি লঙ্ঘন করছেন? জাহাঙ্গীরকে তিনি যেভাবে জাহাঙ্গীর সম্পর্কিত বা জাহাঙ্গীরকে যেভাবে হুঁশিয়ারি দিয়েছে, সেটা নাকি নির্বাচন বিধি লঙ্ঘন করা হচ্ছে, ফলতারি কয়েকজন মিলে তার নামে হাইকোর্টে মামলা করেছে। কি বলবে? এটা হাইকোর্ট দেখবে। আমি তো লাস্ট দেখছিলাম যে একটু আগে হাইকোর্ট মামলা করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, দেখতেই চাইনি বোধহয়। তো আবেদন খারিজ করে দিয়েছে।
এবং দেখুন এটা স্বাভাবিক ব্যাপার যে আজকে একটা ক্রিমিনাল যদি ইন্টিমিডেট করে সেটার সম্বন্ধে যদি বলা হয় সেইটা নিয়ে যদি তারা আজকে তো আইপিএস অজয় পাল শর্মাকে আসার প্রয়োজনই পড়তো না যদি রাজ্য সরকার তার যার এগেনস্টে কথা বলা হচ্ছে এই জাহাঙ্গীর তার এগেনস্টে ব্যবস্থা নিত যথাযথ। তো যেখানে এত কিছু কথা আসছে আমরা যখন বলি যে কিছু রটে যখন তার কিছুটা তো বটে, তো এখানে কিছুর ব্যাপার থেকে তো অনেক আগে এগিয়ে গেছে। তো সেখানে তার এগেনস্টে স্টেপ না নিয়ে আজকে এমন জায়গায় যেতে হলো কেন? আপনি কি ভাবেন? মানে আমি সবার উদ্দেশ্যেই বলছি, শাসক দলের উদ্দেশ্যে, আপনারা কি ভাবেন যে ভারতবর্ষের গৃহমন্ত্রী যিনি এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন শ্রী অমিত শাহ, তিনি না জেনে শুনে লোকের কথায় হাওয়ায় উনি পাঠিয়ে দিয়েছেন এত বড় অফিসারকে যিনি চট করে কোনো কেসেই যান না, খুব ব্রেডেড কেসে তাকে পাঠানো হয়। তো সেখানে অবভিয়াসলি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর একটা দায়িত্ব থেকেই যায় এবং সেটা এখন পরিচালনা করছে নির্বাচন কমিশন। তো আইপিএস অজয় পাল শর্মার এখানে ভূমিকাটা কি? আইপিএস অজয় পাল শর্মা তো এসছে নির্বাচন কমিশনের নির্দেশে, নির্বাচন কমিশনকে ধরুন। এটাই যেটা করার সেটাই করা হচ্ছে, সেটাই শুরু হয়ে গেছে এবং এটাই করা উচিত। এখানে যে সমস্ত এলিমেন্ট আছে যারা এইরকম ডিস্টারবেন্স সৃষ্টি করছে, মানুষকে ভয় দেখাচ্ছে, দেখুন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব। তো আমরা সেই গণতন্ত্রের উৎসবের মধ্যে বা যে কোনো উৎসবের মধ্যে ভয় দেখানোর তো কিছু নেই। আমি একটা উৎসবে বা ধরুন একটা কন্টেস্টে জিতবো কি জিতবো না সেটা ডিপেন্ড করে আমার কনফিডেন্স আর ক্যাপাবিলিটির উপরে। আমার যদি কনফিডেন্স থাকে, ক্যাপাবিলিটি থাকে, তাহলে ধরুন একটা কন্টেস্টই ধরি আজকে আমি একটা টেনিস প্লেয়ার বা আমি একটা ব্যাডমিন্টন প্লেয়ার, তো একটা ফুটবল প্লেয়ার। তো আজকে রোনাল্ডোকে দেখুন, মেসিকে দেখুন, এরা নিজেদের ক্যাপাবিলিটি এবং নিজেদের যে শক্তি, যে ট্যালেন্ট, সেগুলোর উপরে তারা কনফিডেন্ট, সেই জন্যই তারা আজকে ওয়ার্ল্ডে 1, 2 এইরকম র্যাঙ্কিংগুলো ধরে রাখতে পারছে। তো সেরকম ঠিক সেই রাজনীতির ক্ষেত্রে আমি যদি মানুষের জন্য কাজ করে থাকি, আমি সেই মানুষকে কেন ভয় দেখাতে যাব? এটার তো কোনো যুক্তি নেই। মানে আপনাকে সবকিছুই যুক্তি ধরেই কাজ করতে হবে। লজিক কি বলবে? আমি যদি আজকে ভারতবর্ষে প্রতিটা জায়গায় থাকতে চাই, তাহলে আমাকে ভারতবর্ষের প্রতিটা জায়গায় ফুটফল ফেলতে হলে, পায়ের ছাপ ফেলতে হলে, তাহলে আমাকে একটা জায়গায় অন্তত দেখাতে হবে যে আমি প্রতিটা জায়গায় ভালো করেছি, মানুষও আমার ওপর কোনো কারণে ক্ষুব্ধ হতে পারেন না। এবং আমি এটা মনে করি, খুব কঠিনভাবে মনে করি, যে যে দল খুব কাজ করেছে তাদের কিন্তু প্রচারেরও দরকার হয় না। কেননা মানুষ খুব ভালোভাবে জানে, এই গ্রাসরুটের মানুষ থেকে আরম্ভ করে বলুন এবং এলিট লেভেল, এরা প্রত্যেকে জানে কে কি কাজ করেছে। অতএব এই যে অজয় পাল শর্মা এসছেন, আমি এর সম্বন্ধে স্টাডি করেছি। মানে হি ইজ আ ওয়েল ডেকোরেটেড আইপিএস অফিসার এবং উনি 18 মাসে প্রায় 75টা এনকাউন্টার করেছেন। হি ইজ আ এনকাউন্টার স্পেশালিস্ট অ্যাজ ওয়েল, এবং তার সঙ্গে প্রচুর এনকাউন্টারের উনি লিড দিয়েছেন। এবং সেইখানে দেখুন তার কর্মক্ষেত্রে কেউ তার কাজের জীবন নিয়ে কোনো রকম নেগেটিভ ভাইবস, নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ ভাইবস কোথাও থেকে এসছে? কোথাও থেকে আসেনি। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, ইনি যখন এই জাহাঙ্গীরকে ধরতে আসছেন তখন সেখানে মানুষ বাধা দিচ্ছে। মানুষ বলবো না, তাদের দলের লোকেরা, তার ক্রিমিনালের দলের লোকেরা ছাড়া তো ভালো মানুষ, হ্যাঁ, এবং ভালো মানুষ কোনোদিন বাধা দেবে না। এবং এই কথাটা বিশ্বাস করার নিশ্চয়ই কারণ আছে, কেননা এত বছর ধরে আমরা শুনে যাচ্ছি তার সম্বন্ধে, তার নানান রকম অত্যাচার সম্বন্ধে। অতএব উনি যেটা করছেন খুব ভালো কাজ করছেন। আমি এটা দেখার জন্য, এবং আমি মনে করি প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের বাইরেও যারা থাকেন, আজকে গোটা ওয়ার্ল্ড কভার করছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন, গোটা ওয়ার্ল্ডের সংবাদ সংস্থা কভার করছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন, তারা প্রত্যেকে অপেক্ষা করে আছে যে যারা এনআরআই আছেন, যারা আসতে পেরেছেন তো খুব ভালো, এই পরিযায়ী শ্রমিকরা এত এসছে দলে দলে, তারা ভোট দিতে এসছে। তো অবভিয়াসলি এখানে আমরা সবাই অপেক্ষা করছি কবে এই ধরনের এলিমেন্টস উধাও হয়ে যাবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে
তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে ভোট বুথ পর্যন্ত যেতে পারবে এবং সাবধানে আসতে পারবে। স্যার, সেই প্রসঙ্গে দাঁড়িয়ে তাকে বলা হচ্ছে সিংহাম, কিন্তু তৃণমূল দলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করছে। একই সাথে জাহাঙ্গীর বলছে তিনি যদি সিংহাম হন তাহলে আমি পুষ্পা। এত দুর্নীতি করার পরেও তিনি বুক চিপিয়ে এই কথাই বলছেন। প্রথম কথা বলি, যে ভদ্রমহিলা বলেছেন মন্ত্রী, আমি নামও মুখে আনতে চাই না, কিন্তু এইটুকুনি আমি বলতে পারি যে তিনি যে কথাটা বললেন, একটা মন্ত্রী হওয়ার পর, মন্ত্রী হওয়ার আগে কিছু শপথ নিতে হয়। এনারা বোধহয় ভুলেই গেছেন যে এনারা প্রথমত ভারতের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার দায়িত্ব শপথ নিয়ে যে যার মন্ত্রিত্বতে বসেছেন, সে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে আইনমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত মন্ত্রী। তো তিনি এই ধরনের কথা কি করে বলেন? এক নম্বর, আমি যেটা আপনাকে বলছিলাম যে এই অজয় পাল শর্মা, আইপিএস অজয় পাল শর্মা, ইনি এত জনপ্রিয়, আপনি যদি দেখেন এনার সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা, অবাক হয়ে যাবেন। এবং তার সঙ্গে এনার কর্মপদ্ধতি, যদি তার মধ্যে ভুলভ্রান্তি থাকতো, ত্রুটি থাকতো, তাহলে আজকে ইনি অন্ধকারে বিলীন হয়ে যেতেন। যতক্ষণ পাওয়ার একদিকে থাকে ততক্ষণ অন্যদিকে কোনো বাধা পায় না। আপনি গাড়ি হাইওয়েতে নিয়ে যাচ্ছেন, সামনে কোনো বাধা নেই, ততক্ষণ আপনি যা স্পিডে পাচ্ছেন আপনি নিয়ে যাচ্ছেন। তো কিন্তু যেই মুহূর্তে সামনে একটা বড় অবস্টাকল পড়লো, সেই মুহূর্তে আপনাকে সতর্ক হয়ে যেতে হলো। উনি বুঝেছেন যে কি ধরনের বাধা এসছে এবারে সামনে, এবং যার ফলে উনি এই সমস্ত কথাগুলো বলছেন। দ্বিতীয়ত আপনি যে বললেন আপনার প্রশ্নটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, অবভিয়াসলি এইটা আমাদের ধারণার এবং সেখান থেকে বিশ্বাসের জন্ম দিয়েছে যে এইভাবেই ওখানে ভোট লুট করা হয়, ভোট সন্ত্রাস করা হয়। এবং সেখানে সাধারণ মানুষ, আমি এটাও দেখলাম যখন অজয় পাল শর্মা জাহাঙ্গীরের বাড়ি খুঁজতে যাচ্ছেন, তাকে বাড়ির অ্যাড্রেস বলতে চাইছে না। এমনকি তিনি যখন বাড়িতে পৌঁছে গেছেন সেই সময় পর্যন্ত বাড়ির অ্যাড্রেস বলতে চাইছে না। আমি তো এটা আশা করি না। আমি আজকে আপনাকে বলি, আমি আজকে কলকাতার মাননীয় নগরপাল সৌমেন মিত্রের ইনভিটেশনে আমি কলকাতা পুলিশকে আমি একটা প্রযুক্তিগত ব্যাপারে একটা ডেমো দিয়েছিলাম, এবং তারপরেই কলকাতা পুলিশ সেটা অ্যাডপ্ট করে, এবং তারা আমার গুগলের কাজকর্ম দেখেছেন, সমস্ত দেখেছেন। সেই জন্য এখনকার দিনে জিপিএস কোঅর্ডিনেটস খুঁজে বার করা খুব একটা কষ্টকর ব্যাপারও নয়। সেই জন্য এই জায়গা থেকে উনি যে টিভিতে বলে যাচ্ছেন নানান রকম কথা, ওই এলিমেন্ট জাহাঙ্গীর, সেটা করে উনি ভালো করছেন না, এবং তাকে যারা মদত দিচ্ছে এটাও ভালো করছেন না। এটা যে কোনো দলের ক্ষেত্রে আমি বলতাম, যে কোনো দল যদি এরকম কোনো একটা অশুভ শক্তিকে সাপোর্ট দিত, তাতে কি তাদের এগেনস্টে কিন্তু জানবেন যে সাধারণ মানুষ যারা বলতে পারছে না ভয়েতে, তারা আজকে যদি দেখে যে বদ্ধপরিকর অ্যাডমিনিস্ট্রেশন এদেরকে দাবাং দাবাই দিতে, তো সেইখানে তারা ভরসা পাবেই, এবং ভরসা পেয়ে প্রচুর সংখ্যায় ভোট নিয়ে দিতে আসবে। এইটাই ওই ভয়টা চেপে বসেছে এখানে শাসক দলের উপরে এবং ওই ক্রিমিনালদের উপর। আই এম বিয়ন্ড অ্যামেজড যে একজন মুখ্যমন্ত্রী, তিনি কি করে, যিনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং তার মধ্যে সব থেকে বড় দুটো ব্যাপার হলো যে সমস্ত সম্প্রদায়ের মধ্যে ইকুইলিটি অ্যামংস্ট অল, এটা হচ্ছে তার একটা বিশাল দায়িত্ব। সেকেন্ড দায়িত্ব হচ্ছে যে ভারতের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার। উনি আজকে যে মণিপুর দেখাচ্ছেন, এই মণিপুরে আমরা কি দেখছি, ভিন রাজ্যের 6টা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। আপনি আমার অন্য সাক্ষাৎকারগুলো বিভিন্ন চ্যানেলে দেখে নেবেন। আমি প্রায় আজকে 2 বছর ধরে বলে যাচ্ছি যে মণিপুরে আপনার বিদেশি শক্তির খেলা রয়েছে, এবং আমরা জানি আজকে একটা ওয়েস্টার্ন সুপার পাওয়ার কিভাবে ইন্ডিয়ার পেছনে লেগেছে। তার একটাই কারণ, ইন্ডিয়ার মানে কি বলবো, আনপ্যারালাল গ্রোথ সামগ্রিকভাবে ইকোনমিতে, সেইটা কেউ মেনে নিতে পারছে না। সেই জন্য আজকে আমরা একধারে দেখছি যে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের মতন টেররিস্টের সঙ্গে হাত মিলিয়েছেন, এবং ওদিকে আপনি দেখুন বাংলাদেশে বিএনপির আমলে আজকে কি অবস্থা। বিএনপি সেখানে লোকেদের মারধর করছে এবং নানান ধরনের অত্যাচারের খবর পাওয়া যাচ্ছে টেররিস্টদের ওখানে। আপনি ইউ নেম ইট, দে হ্যাভ ইট। সব ওয়ার্ল্ডের সব সন্ত্রাসবাদী দল সেখানে উপস্থিত। সেই অবস্থায়
আমাদের উত্তর পূর্বের দিকে নজর দেবার কথা, আমাদের পুরো এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটা সেটার উপর নজর দেবার কথা। এখানে 147 কিলোমিটারের মধ্যে আমি পড়ছিলাম উনি 181 কিলোমিটার বোধহয় মতন আছে আনফেন্সড এরিয়া বা এরকম অ্যারাউন্ড, তাই তো 147 কিলোমিটারের মধ্যে মতো 8 কিলোমিটার বোধহয় জায়গা দিয়েছেন। এই জায়গায় বোঝা যায় মানসিকতা। এইটা কেন করবেন? এই জিনিসগুলো মানে মাথায় রাখতে হবে আমাদেরকে। মুখ্যমন্ত্রী তার দায়িত্ব যথাযথ পালন করুন। হেরে যাওয়া আছেই, জিতে যাওয়া যেমনি আছে, হেরে যাওয়া আছে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে।